আপনি কি খারিফ মরশুমে ধান চাষ করছেন? তাহলে কৃষি বার্তার আজকের পর্বটি আপনাদের জন্যই। খারিফ মরশুমে ধান চাষ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হয় সেই বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি অনেক জায়গায় খারিফ মরশুমের বীজতলা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং জায়গা ভিত্তিক বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ধান চাষ হয়। সেক্ষেত্রে কোন জায়গায় কৃষকরা কোন জাতের ধান বেছে নেবেন এবং খারিফ মরশুমে ধান চাষের ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত কী কী সার প্রয়োগ করবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানাতে আজ আমরা বর্তমানে আমাদের সঙ্গে পেয়ে গেছি দ্য নিউটে ইউনিভার্সিটির অ্যাগ্রোনমি বিভাগের অধ্যাপিকা ডক্টর সৌমি গোস্বামী ম্যাডামকে। আমরা ম্যাডামের মুখ থেকে বিস্তারিত তথ্য শুনে নেব। খারিফ মরশুমে ধান চাষ। খারিফ মরশুমে আমি প্রথমত এখানকার এই অঞ্চলের জন্যই বলি, যেহেতু আমি এই অঞ্চলে আছি এবং চাষবাসটা নিয়ে চর্চা করছি। এই অঞ্চলের জন্য সব থেকে কমন যে ধানের জাতগুলো করা হয় সেগুলো হচ্ছে দুধেশ্বর, শ্রেয়া, দুর্গা। এইগুলো খুব সাধারণ ভ্যারাইটি, এগুলো নিয়ে আমি দু এক লাইন জাস্ট বলে দিই। দুর্গাটা করা এখানে খুব ভালো, আমরা এই বর্তমানে গত বছর থেকে চাষি ভাইদেরও দিচ্ছি। দুর্গা ধান কিন্তু ডিপ ওয়াটার রাইস, মানে এখানে যে এত জল, মানে এই যে আমফান বা যে কোনো জল সমস্যাতে এটা একদম খুব ভালোভাবে হতে পারে। জলে ডুবে গেলেও 7 দিন 10 দিন পরেও মাথা তুলে দাঁড়াতে পারে এবং হতে কোনো সমস্যা নেই। দুর্গা, এটা ছাড়া যেটা খুব সাধারণ একটা জাত সেটা হচ্ছে শ্রেয়া, সেটা ঘরে ঘরে হয়ে থাকে এবং এর ফলনও যথেষ্ট ভালো। প্রতি বিঘাতে বা একরে একদম যথাযথ ফলন আমরা এখান থেকে পাচ্ছি এবং এই শ্রেয়া ধানের কিন্তু পাশকাঠি ছড়ানোর প্রবণতাটাও অনেকটা বেশি। বেশ, শ্রেয়া হচ্ছে ধরুন মধ্যমেয়াদী থেকে দীর্ঘমেয়াদী জাতের একটি ধান এবং দুর্গাটাও তাই, মানে মধ্য থেকে লম্বা, যেরকম ধরুন 140 দিনের মতন এর ডিউরেশন। এটা ছাড়া দুধেশ্বর তো এখানকার সাধারণ মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার খুবই ভাত হিসেবে যেটা খেয়ে থাকেন, চাষ করছি। আর রয়েছে কনকচুর, যেটা জয়নগর এলাকার জন্য খুব ভালো। আমি কিছু নতুন ধানের ভ্যারাইটি আপনাদের বলতে চাই, যেরকম ধরুন স্বর্ণ সাব 1 আর রঞ্জিত সাব 1। এই দুটি ধানের জাত আমরা এখন বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়েও চাষ শুরু করেছি। এদের কি না, স্বর্ণ সাব 1 হচ্ছে কিছু না, স্বর্ণ ধানের সাথে সাব 1 জিনটা নতুন ভাবে প্রবেশ করিয়ে এই ধান চাষ করা শুরু হয়েছে। এর কি উপকারিতা? স্বর্ণ সাব 1 ধান প্রচন্ড বন্যা এবং ওয়াটার লগিং সহনশীল একটি ধান, যেটা কিনা প্রচুর ভালো পাশকাঠি, তার ফলন অনেক বেশি এবং স্বর্ণ সাব 1 দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য ভীষণভাবে সক্ষম। তার সাথে সাথে চলে এসেছে রঞ্জিত সাব 1, সেম সাব 1 জিন, মানে কি কিছু না, স্বর্ণ এবং রঞ্জিত এই দুটো ধানেই সাবমার্জ টলারেন্ট জিন ভেতরে ঢুকিয়ে আমরা এই ধান চাষটা করা শুরু করেছি। এটা আসাম থেকে এইগুলো এসছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার জন্য ভীষণ প্রমিসিং, আমরা চাষি ভাইদেরকেও দিচ্ছি। এগুলো ছাড়া আমাদের সারা বছর যে ধান চাষগুলো হয় সেগুলো তো বর্ধমান, হুগলি, যেগুলো কমন ভ্যারাইটি সেগুলো হচ্ছে, কিন্তু বর্তমানে যেগুলো নতুন নতুন ধান আমি সেইগুলো বললাম। নতুন নতুন ধানের মধ্যে আর আমরা যে ধরনের রাইস, উত্তরবঙ্গে যদি আমরা বলি, উত্তরবঙ্গে এখন নতুন ধানের চাষ বেড়েছে হচ্ছে কালো নুনিয়া, কালো জিরা, এগুলো সেন্টেড অ্যারোমেটিক রাইস, যেগুলো সাধারণত হয়ে থাকে সেগুলোর উল্লেখ করছি না, কিন্তু যেগুলো নতুন, যেগুলোর চাষের প্রবণতা এই কারণেই বাড়ছে কারণ জিআই, লো গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম বলে, সুগার পেশেন্টদের খাওয়া ভালো বলে এগুলো কিন্তু খুব চাষ হচ্ছে। আমাদের এটা জুন মাস পড়ে গেছে, জুন মাস পড়ে গেছে মানে বীজতলা তৈরি কিন্তু শুরু হয়ে গেছে। এখন বীজতলা তৈরি আমাদের চলতে পারে ধরুন জুলাই। আমার সব থেকে যেটা আমার রিসার্চের বলুন বা এই যে কৃষির যে অভিজ্ঞতা, আমি দেখলাম বীজতলা সব থেকে ভালো হচ্ছে জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে শেষ করে ফেলতে হবে। সেটাও অনেক দেরি, জুলাই মাসের শুরু প্রথম সপ্তাহের মধ্যে শেষ করে ফেলে সব থেকে ভালো। কিন্তু তবু আমি দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চাষি ভাইদের জলের লেভেলের কারণে অনেক সময় বীজতলা করতে সমস্যা হয়ে থাকে। সেই কারণে আপনারা যত তাড়াতাড়ি পারবেন বীজতলা করুন এবং জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে বীজতলা করাটা শেষ করার চেষ্টা করুন। বীজতলায় আপনারা যেরকম ডিএপি বা ইউরিয়া এসএসপি তো দিয়ে থাকেন, অল্প পরিমাণে দেবেন, তার সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ আমি বলে দিচ্ছি আপনাদেরকে, বীজতলাতে যদি আপনারা অনুখাদ্য হিসাবে জিঙ্ক দেন। অনুখাদ্য জিঙ্ক বীজতলায় দিলে যেটা হয় সেটা হচ্ছে আপনার ট্রান্সপ্লান্টিং এর পরে, মানে ধান মেন ফিল্ডে রোপণের পরে যে ধরনের যে জিঙ্ক ডেফিসিয়েন্সি, মানে দস্তার ঘাটতি জনিত যে অভাব জনিত যে লক্ষণগুলো, সেগুলো হয় না যদি আপনারা বীজতলাতে দিয়ে দেন। বেশ, এবং বীজতলাতে যদি আপনার দেখেন যে বীজতলাতে ধান চাষের মানে ধানের বীজ ছেটানোর পরে অনেক বেশি বৃষ্টি হয়ে গেল, সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো লিকুইড, যেরকম লিকুইড অর্গানিক ম্যানিওর, লিকুইড খোল একটু
স্প্রে করে দিতে পারেন। সেক্ষেত্রে এই যে জলের প্রচুর জলের জন্য যে পচনশীলতাটা চলে আসে, সেই পচনশীলতাটা কিন্তু কিছুটা কমানো যায়। বীজতলা আমরা 1.5 কেজি 2 কেজি বীজ প্রতি মিটার স্কোয়ারে দিয়ে থাকি যদি আমরা ব্যাপক মেথডে নার্সারি করি। এখন আর যদি সাধারণ মেথডে আমরা মানে সাধারণ যে ওয়েট নার্সারি বা ড্রাই নার্সারি করি, সেখানে আমরা 500 গ্রাম থেকে 1 কেজি বীজ দিই মিটার স্কোয়ারে। কিন্তু আমি বলছি, হঠাৎ করে আমি ব্যাপক নার্সারির কথাটা তুললাম কেন? এখন যে বীজতলা করা, ধরুন একটা চাষি, সে তো নর্মাল তার মাটির জমিতে বীজতলা করে থাকেন, কিন্তু আমরা এখন করাচ্ছি, আমরা এখন বলছি মাদুরের মতো নার্সারি করুন, ব্যাপক নার্সারি করুন। আপনার দরকার নেই বেশি জমি, বীজতলা করা মানে জমি অনেকটা নষ্ট, সেই জমিটা অনেকদিন দেরি হয়ে যাচ্ছে। আপনি বাড়ির উঠোনে, ছাদে, যেখানে হোক বীজতলা করুন, এবং সেখানে আপনি মাটি ছাড়াও আপনি পলিথিন শিটের মধ্যে বা কলা গাছের ছালের মধ্যে আপনি বীজতলা করতে পারেন, ধান ছিটিয়ে সেখানে অল্প যে কোনো জৈব সার, অল্প জল ছিটিয়ে বীজতলা করুন, এবং সেখানে আপনি বীজতলা ব্যাপক মেথড সেটাকে বলা হয়, এবং সেখানে আপনি 2.5 থেকে 3 কেজি বীজ প্রতি মিটার স্কোয়ার অঞ্চলের জন্য দিতে পারেন, সেটা ব্যাপক মেথডে। এবং ব্যাপকটা আমি কেন বারবার এখানে উল্লেখ করছি, যে সাধারণ যে নার্সারি চাষি ভাইরা জানেন, ওয়েট নার্সারি বা ড্রাই নার্সারি, সেটা সবাইকে জানেন, সেটা আমার আলাদা করে জানানোর কিছু নেই। কিন্তু এই যে ম্যাট নার্সারি বা ব্যাপক নার্সারি, এটা এখন বর্তমানে জমির যে ঘাটতি, মানুষের সময়ের যে ঘাটতি, সেটাকে মিটিয়ে দিতে পারে এই মাদুর সিস্টেমের নার্সারি। এখানে প্রথমে যে বীজতলাটা বানানোর জন্য হয়তো বেশি বীজ লাগছে, কিন্তু সেখানে আমরা খুব অল্প দিনে 10 থেকে 14 দিনের মধ্যে যে চারা তৈরি হয়ে যাচ্ছে, সেই চারাকে আমরা মাদুরের মতন রোল করে বয়ে নিয়ে গিয়ে আমরা জমিতে রোপণ করতে পারি। তো এই বীজতলাও কিন্তু আপনারা করতে পারেন। এটা এখন নতুন নয়, এটা অনেকদিন ধরে হচ্ছে, কিন্তু দক্ষিণ 24 পরগনা বা সমগ্র পশ্চিমবঙ্গে আমাদের আরো সচেতনতা বাড়াতে হবে, যে শুধু ধান চাষ নয়, ধানের যে বীজতলা, সেটাকেও আমরা কিভাবে আরো নতুনত্ব করতে পারি, মডিফাই করতে পারি। সুধা পদ্ধতিতে ধান চাষ, ব্যাপক পদ্ধতিতে ধান চাষ, সিস্টেম রাইস ইন্টেন্সিফিকেশন, SRI পদ্ধতিতে ধান চাষ, এই সমস্তগুলো আপনারা যত ব্যবহার করা শুরু করবেন, যত নতুনত্ব করা শুরু করবেন, তত কিন্তু আপনারা লাভের মুখ দেখতে পাবেন। কিন্তু সুধাবাদ আপনি যেটা বলছেন, না, সুধা পদ্ধতি, ব্যাপক পদ্ধতি, শুনুন, কৃষক ভাইরা সেটার নাম হিসাবে হয়তো সুধা জানেন না, নাম হিসাবে উনি ব্যাপক জানেন না, কিন্তু উনি কিন্তু প্রথাটার সঙ্গে, এমন নয় যে উনি প্রথাটা জানেন না। এগুলো তো কোনো রকেট সায়েন্স না, তাই না? এগুলো হচ্ছে খুব সাধারণ পদ্ধতি, যেগুলো আমরা করে থাকি না। যে কৃষক ভাই, চাষি ভাই কোনো নতুন পদ্ধতি ভাবেন যে না, এটা হয়তো কিছু করে আমি লোকসানের মুখ দেখবো, হয়তো লাভ হবে না, কিন্তু না, বীজতলায় আপনি সুধা করুন, আমি ব্যাপক করুন, আপনি যে পদ্ধতি করুন, প্রথম দিকে একটু সাধারণ যে নার্সারি, ওয়েট বা ড্রাই নার্সারি থেকে একটু মডিফিকেশন মাত্র, তার কোনো নতুনত্ব নেই। কিন্তু হ্যাঁ, কেন আমি এগুলো উল্লেখ করলাম, কেন আজকে যদি আপনি নতুনত্ব না আনেন, এই গতানুগতিক কৃষি থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, ফলন বাড়াতে হবে। এবং এই যে এখন জলের অভাব, এখন দক্ষিণ 24 পরগনায় হয়তো জলের অভাব নেই, কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গে যে জলস্তর, ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়াতে যে জল সেচের সমস্যা, বীজতলা তৈরি করতে সমস্যা, এগুলো থেকে কিন্তু অনেকটা রোধ করতে পারে যে নতুন ধরনের বীজতলা তৈরি পদ্ধতি বা নতুন ধরনের যে ধান চাষ পদ্ধতি। যারা মেশিনের সাহায্যে করবে তাদের ক্ষেত্রে কি বীজের পরিমাণ বা হ্যাঁ, যে যারা রাইস ট্রান্সপ্লান্টারের সাথে করবে, সেটা অবশ্যই সেখানে বীজের তারতম্য ঘটবে, তবে কোনোটাই এমন নয় যে অত্যাধিক বীজ লাগছে বা অতি কম বীজ লাগছে, এমন কিছু না, সাধারণ সামান্য মডিফিকেশন, আর কিছু না। আমরা শুনলাম খারিফ মরশুমে ধান চাষের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়াও আপনারা যারা বিভিন্ন ধরনের ধানের বীজ সংগ্রহ করবেন বলে ভাবছেন, তারা নির্বিশেষে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, এছাড়াও ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করলে আপনারা সঠিকভাবে ধানের বীজ পেয়ে যেতে পারেন। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষিবার্তা পেজটিকে ফলো করে রাখুন, এবং ইউটিউবে আমাদের কৃষিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।